নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমাদের রাজ্যে নির্বাচন মানেই একটা যুদ্ধ, সন্দেহ নেই। আর সেটা যদি পুরো নির্বাচন হয় তাহলে ওকাল লাগিয়ে যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ যুদ্ধ হবে এ নিয়েও জল্পনার কোনো জায়গা নেই। আর জানুয়ারি মাসে যদি সত্যি সত্যি পুরো নির্বাচন এগিয়ে আসে তাহলে মাত্র কয়েক সপ্তাহ দেরি। যদি নাও আসে, রাজনৈতিক দলে তৎপরতা শুরু হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। আজকে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, সেখানে ক্লিন চিট দেওয়া হয়েছে মুকুল রায় এবং মদন মিত্রকে। একেবারে পরিষ্কার বলা হয়েছে দল মানে না যে মুকুল মদন চোর। কিন্তু কেন এই বাড়তি তৎপরতা, কেন আগেভাগে ঘর গোছানোর চেষ্টা, সেটা নিয়েই আমাদের বিতর্কের প্রথম অংশ। আমাদের প্রশ্ন, মহারথীদের ভোট কমছে, পুরো ভোট নিয়ে তাই কি চিন্তিত তৃণমূল? আলোচনার জন্য আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আছেন তৃণমূল কর্মী সোমনাথ সিনহা রায়। কিন্তু তার আগে যে ক্লিন চিট আজকে মদন মিত্র এবং মুকুল রায়কে দিয়েছেন নেত্রী, দেখব। শিয়রে ভোট, তাই দলের দুই পোড় খাওয়া সৈন্যের পাশে দাঁড়াতে মরিয়া হয়ে উঠলেন সেনাপতি। সারদা তদন্ত শেষের আগে মুকুল রায় মদন মিত্রকে ক্লিনচিট দিয়ে দিলেন তৃণমূল নেত্রী। আর তা করতে গিয়ে ফের নিয়ে এলেন চক্রান্তের তত্ত্ব। তৃণমূল সূত্রে খবর, সোমবার কালীঘাটে দলীয় কার্যালয়ের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন মুকুল রায় মদন মিত্রের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। মুকুল চোর, মদন চোর, আমি মানি না। সিবিআই সারদা কেলেঙ্কারির তদন্ত শুরু করার পর থেকেই তৃণমূলের অস্বস্তি চরমে। একাধিক মন্ত্রী সাংসদকে জেরা করেছেন গোয়েন্দারা। মুকুল রায় ও মদন মিত্রের বিরুদ্ধেও নিত্য নতুন অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে এদিন মমতার মন্তব্য, মুকুল রায় মদন মিত্রের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। মুকুল চোর, মদন চোর, আমি মানি না। কিন্তু বিরোধীদের পাল্টা প্রশ্ন, মুকুল মদনকে তো এখনো জেরা করতে ডাকেনি সিবিআই, তাহলে আগেভাগে চক্রান্তের তত্ত্ব খাড়া করলেন কেন মমতা? তাহলে কি এই দুজনকে জেরার জন্য ডাকা হলে আগেভাগে যুক্তি খাড়া করে রাখলেন তিনি? বিরোধীদের আরো কটাক্ষ, এর আগে তো গত বছর মুখ্যমন্ত্রী বলেছিলেন কুণাল, সৃঞ্জয়, মুকুল, মদন সবাই চোর, আর ওরা সাধু, চোরের মায়ের বড় গলা। তাহলে এবার মমতার নামের তালিকাটা শুধু মদন মুকুলে এসে ঠেকলো কেন? কুণাল ইতিমধ্যেই জেলে, আর সৃঞ্জয় জেরার মুখে পড়েছেন বলে কি বাধ্য হয়ে মমতার সার্টিফিকেট দেওয়ার তালিকাটা ক্রমেই ছোট হয়ে যাচ্ছে? প্রশ্ন বিরোধীদের। সেই সঙ্গে তাদের কটাক্ষ, কিছুদিন গেলে হয়তো এই তালিকায় আর কোনো নামই শোনা যাবে না মমতার গলায়। বিরোধীদের দাবি, তৃণমূলের মুখে শুদ্ধকরণের কথা যে শুধুই আইওয়াস, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। কারণ তৃণমূল যদি সত্যি শুদ্ধির জল ছেটাতে চাইতো তাহলে তদন্তের আগে এভাবে মুকুল মদনকে ক্লিনচিট দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ। জয়প্রকাশ বাবু, আমি জানি না যে আপনারা ভেতরে ভেতরে ইডি বা সিবিআইয়ের সঙ্গে কি চক্রান্ত করেছেন, কিন্তু এখনো অবধি তো জেরার যে দুজন নাম আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, মুকুল রায় এবং মদন মিত্র, তাদের জেরার জন্য ডাকা হয়নি। আগে থেকে আগ বাড়িয়ে বললেন কেন এই কথা? দেখুন, আজকের আলোচনাটা সারদা না ইলেকশনকে ভয়, এই দুটো দিক আছে। সারদা নিয়ে উনি বারবার বলছেন সারদার তদন্ত তো চলছে না, বৈঠকটা কিন্তু নির্বাচন নিয়ে, নির্বাচনের প্রস্তুতি, ঘর গোছানো। সুতরাং এই যে সারদা নিয়ে যে বক্তব্যটা রেখেছেন, এটা নিছক নিজেদের আত্মসন্তুষ্টি আর সাধারণ ওয়ার্কারদের কাছে একটা মেসেজ দেওয়া, আমরা এখনো একসঙ্গে আছি। নয়তো সবাই মনে করছে দলটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, যেভাবে সুব্রত বক্সী বলছেন, যেভাবে অন্য নেতারা বলছেন। আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলবো, তৃণমূলের নেত্রীর মিটিংয়ে আমরা দেখেছি একটা স্লোগান রাজনীতি। একটা মনে করুন, আমাদের অনুব্রত, আমাদের আরাবুল, তৃণমূল তৃণমূল, আমাদের মদন, আমাদের সারদা, আমাদের মুকুল, তৃণমূল তৃণমূল, এইটা স্লোগান সব দিতেন, সবাই গলা মেলাতো। বিজেপির জন্য আমি কিছুদিন এই বাংলা ঘুরে দেখলাম একটা নতুন স্লোগান হয়েছে, বাংলার লোক দিচ্ছে, সব বাঙালির একমত, বিজেপি ভবিষ্যৎ। তো এই নতুন স্লোগান হয়েছে। আজকের দিনে মমতা সেটাকে এন্ডোর্স করলেন। মমতা মুকুলেরও তাই মত, বিজেপি ভবিষ্যৎ। তার সঙ্গে একটা লাইন জুড়লেন যে ইলেকশন না আগালে থাকবে না জামানত। দেখি এই স্লোগানের উত্তর সোমনাথ বাবুর কাছে আছে কিনা। সোমনাথ বাবু কি বলবেন? মানে একটা তো তথ্য যে দেখুন 26টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে গেছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি যে এত আগে ভাগে ঘর গোছানো, মানে 141টা ওয়ার্ডের মধ্যে 26টা, খুব বেশি তফাৎ না? জয়প্রকাশ বাবুর কথায় প্রথম উত্তর দিই। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থের ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে মমতা হয়েছে কুলি। মমতা ব্যানার্জির পরিশ্রম সাধারণ মানুষের জন্য জয়প্রকাশ বাবুরা যদি স্বার্থের ঠুলি নিয়ে না বসতো আর নিজেদের স্বার্থের কথা না চিন্তা করতো, তাহলে এইভাবে সমালোচনা করতেন না।
দ্বিতীয় কথা একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বাংলার দেয়াল থেকে দেয়াল লিখন এবং স্লোগান এবং ছড়া চলে যাচ্ছে, স্টুডিওতে বেঁচে আছে থেকে ভালো লাগছে। আচ্ছা, যে কথা বলি, আপনারা বলছেন 26টা এগিয়ে আছে, আপনারা একবারও বলছেন না গত লোকসভা নির্বাচন কিন্তু 93টা থেকে তৃণমূল কংগ্রেসের 97টা হয়েছে, অর্থাৎ 4টে সিটও কিন্তু তৃণমূল কংগ্রেসে বেড়েছে। তো 93টা ছিল 2010-এর নির্বাচনে। এই লোকসভা নির্বাচনে বিজেপি যেমন বেড়েছে 23টা, তেমনি তৃণমূলের এত সংখ্যক সিট পাওয়ার পরে এত অপপ্রচারের পরেও কিন্তু তৃণমূল কংগ্রেসেরও 97টা হয়েছে। তার মানে 4টে সিট কিন্তু তৃণমূল কংগ্রেস এত বেশি অপপ্রচারের পরেও, এত আদানি আম্বানিদের টাকা ঢোকার পরেও, আজকে সিপিএম এবং বিজেপি একসঙ্গে হাত একসঙ্গে হাত ধরাধরি করার পরেও আজকে কিন্তু 4টে সিট তৃণমূলের বেড়েছে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। মানে বলছেন যে জামানাতের টাকা, সারদার টাকাটা উনি বললেন না, আম্বানির টাকাটা, আম্বানির টাকাটা দেশীয় টাকা, আর জামানাতের টাকা জামাতে পরে বুঝবে, বিদেশি শক্তির টাকা পরে বুঝবে, এটা আম্বানির থেকে আরো খারাপ। আবার একটা জিনিস, কলকাতা কর্পোরেশন নির্বাচন আসছে, জয়প্রকাশ বাবুরা এসে আবার 2014 নির্বাচনে ঠিক কি বুঝছি, হেভিওয়েট যারা নেতা আছেন, নেতা মন্ত্রীরা, তাদের সত্যি সত্যি কি ভোট কমেছে, ভোটের পার্সেন্টেজ কমেছে, নাকি পুরোটাই মিথ, প্রচার নাকি অপপ্রচার? দেখুন, কলকাতা পুরো ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের চিন্তা বাড়ছে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কারণ হিসেবে তাদের বক্তব্য, লোকসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরো এলাকার অন্তর্গত বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী এবং মনীশ গুপ্তর মতো হেভিওয়েট মন্ত্রীর পিছিয়ে পড়া এবং 2011-র তুলনায় আরও একাধিক মন্ত্রীর জয়ের ব্যবধান এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে যাওয়া। 2011 সালের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর আসনে 77.46% ভোট পেয়ে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু লোকসভা ভোটের নিরিখে তাঁর প্রাপ্ত ভোটের হার কমে হয়েছে 34.70%। এই ফলের নিরিখে ভবানীপুরে বিজেপির কাছে 176 ভোটে পরাজিত হয়েছেন মমতা। মনীশ গুপ্ত 2011 সালে 52.65% ভোট পেয়ে জিতেছিলেন। লোকসভার ফলাফলের নিরিখে তাঁর প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে 40.12%। লোকসভা ভোটের নিরিখে বিদ্যুৎ মন্ত্রীও 308 ভোটে সিপিএম এর কাছে হেরে গিয়েছেন। সুব্রত মুখোপাধ্যায় 2011 সালে পেয়েছিলেন 60.65% ভোট, কিন্তু এবার লোকসভা ভোটের ফলাফলের নিরিখে পঞ্চায়েত মন্ত্রীর প্রাপ্ত ভোটের হার ঠেকেছে 32.7%। জয়ের ব্যবধান 41,185 থেকে কমে হয়েছে 18,540। 2011 সালে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের হার ছিল 65.55%, কিন্তু লোকসভা ভোটের ফলের নিরিখে সেই হার এসে ঠেকেছে 37.18%। জয়ের ব্যবধান 49,849 থেকে এক ধাক্কায় কমে হয়েছে মাত্র 8,331। ফিরহাদ হাকিম 2011 সালে পেয়েছিলেন 48.64% ভোট, সেখানে লোকসভা ভোটের ফলের নিরিখে পুরমন্ত্রীর প্রাপ্ত ভোট 33.34%। জয়ের ব্যবধানও 25,033 থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 6,874। গত বিধানসভা ভোটে অরূপ বিশ্বাস জিতেছিলেন 56.17% ভোট পেয়ে, কিন্তু লোকসভা ভোটের নিরিখে তার প্রাপ্ত ভোটের হার 42.16%। জয়ের ব্যবধান 27,680 থেকে কমে হয়েছে মাত্র 9,035। আরেক মন্ত্রী শশী পাঁজা 2011 সালে জয়ী হন 57.97% ভোট পেয়ে, কিন্তু এবার লোকসভা ভোটের নিরিখে তার প্রাপ্ত ভোটের হার 36.61%। জয়ের ব্যবধান 27,036 থেকে কমে হয়েছে 6,904। 2014 সালের ভোটের ফলাফলের নিরিখে কলকাতা পুরসভার 141টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে 97টি ওয়ার্ডে, তাদের প্রাপ্ত ভোটের হার 35.60%। 26টি ওয়ার্ডে এগিয়ে থেকে ঠিক পেছনেই রয়েছে বিজেপি, তাদের প্রাপ্ত ভোটের হার 27.27%। বামেরা এগিয়ে 10টি ওয়ার্ডে, প্রাপ্ত ভোটের হার 19.67%। লোকসভা ভোটের ফলের নিরিখে 14.43% ভোট পেয়ে কংগ্রেস এগিয়ে রয়েছে 8টি আসনে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি 28টি ওয়ার্ডে দ্বিতীয়ও হয়েছে, তাই কার্যত শূন্য থেকে শুরু করে খাস কলকাতাতেই যেভাবে বিজেপি একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তাতে পুরো ভোটের আগে শাসক শিবির বেশ চিন্তায় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এবিপি আনন্দ। বিশ্বনাথ বাবু, আমি আজকে আপনাকে শুরু করব সোমনাথ বাবুর, ধরা যাক এটা যুক্তি হতে পারে যে এটা তো একদম আলাদা ভোট, আপনারা লোকসভা দেখাচ্ছেন এবং পুরসভার ভোট এটা, এবং একেবারে সাম্প্রতিকতম আমি যদি একটা দিই যে চৌরঙ্গি কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, ইকবাল আহমেদের ওয়ার্ডে সেখানে 6,500 ভোটে কিন্তু লিড পেয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তো এটা তো আলাদা ভোট, এত ভয় পাওয়ার কি আছে? কেন তাহলে তৃণমূলের আশঙ্কা? না, প্রথমত একেবারে এই কতগুলো সত্য মেনে নিচ্ছি, সেটা হলো যে পুরসভা নির্বাচনে হলো বস্তি যার, পুরো ওয়ার্ড তার। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা মেনে নিচ্ছি যে স্টেট ইলেকশন কমিশনের অধীনে এই নির্বাচনটা হবে, এই ফ্যাক্টরটাকেও মেনে নিচ্ছি। তৃতীয় হলো কাউন্সিলরের ভাবমূর্তি এবং জনসংযোগ, এবং চতুর্থ হলো যে লোকাল ইস্যুগুলো কিভাবে কাজ করবে, সবগুলোই আননোন,
সেগুলোকে মেনে নিয়েও বলছি তৃণমূলের যে গড়, সেই গড়ের মধ্যে আলটিমেটলি যে একটা ধাক্কা এসেছে, এবং ধাক্কাটা যে মূলত তৃতীয় পক্ষ অর্থাৎ বিজেপির তরফ থেকে এসছে, সেটা কিন্তু খুব পরিষ্কার। কেন আমি কথাটা বলছি, আপনি যে পরিসংখ্যানটা দেখাচ্ছিলেন, সেই পরিসংখ্যান থেকে আমি যদি 2011 থেকে 2014 এই সময়টুকু দেখি, তাহলে তৃণমূলের 59% ভোটটা কমে গিয়ে দাঁড়ালো 35%, অর্থাৎ 24% ভোট তৃণমূল খইয়েছে এই সময়ের মধ্যে শহরে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। লেফটের যে মানে প্রধান বিরোধী দল, তারা 31% ভোট 2011-তে পেয়েছিল, তারা 19% এসেছে, অর্থাৎ তাদের ভোটটাও কিন্তু কমেছে 12%। এবং তৃতীয় শক্তি হিসাবে বিজেপি, যেখানে মাত্র 5% ভোট ছিল, তারা 27% ভোট পেয়েছে। তৃণমূল এবং বিজেপির যে ভোটের ব্যবধান, সেই ব্যবধানটা কিন্তু রীতিমতন অ্যালার্মিং। এই কারণে আমি বলছি যে যেভাবে মূল বিরোধী দল সিপিএম এর ভোট কমছে, এতদিন পর্যন্ত সিপিএম এর ভোটটা এখন আমরা দেখছিলাম যে তৃণমূলের দিকে যাচ্ছে, এই বিজেপির দিকে যাচ্ছে, কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে, সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, দলীয় সমস্যা, অন্তর্কোন্দল, তাতে তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মীরা একটা প্রবল সম্ভাবনা আছে বিজেপিতে যাওয়ার, যেটা বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই রিফ্লেকশন হতে শুরু করেছে। কর্মীদের ক্ষেত্রে না ভোটারদের ক্ষেত্রে? আমি ভোট ব্যাংক শিফটের কথা বলছি। কর্মী ভোটার দুটোই, মানে মনে রাখবেন, কর্মী যখন অসন্তোষ হয়ে উপদলীয় কোন্দলে বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করছে, সেটা যেমন আমরা বীরভূমে দেখছি, সেটা সবসময় মানে ভোট ব্যাংক শিফটের সূচক না। আমি আপনাকে বলছি ওটা ইন্ডিকেটর, একটা ইন্ডিকেটর, যে কিছু মানে তৃণমূল কংগ্রেস থেকে যদি ভোটটা মানে যেভাবে বিভিন্ন জেলায় আসতে শুরু করেছে, যার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কর্মী সমর্থকদের মধ্য দিয়ে, সেইটা যদি কিছুটা পরিমাণে মানে তৃণমূল যদি আরো একটু ক্ষয়িষ্ণু হয়, তাহলে তো ভোটের অঙ্ক, অন্তত বলছি আপনাকে, প্রত্যেকদিন হচ্ছে ভোটের অঙ্ক বলছে যে একদিকে প্রধান বিরোধী দল সিপিআইএম এর থেকে যদি ভোট শিফট হয়, আর অন্যদিকে শাসক তৃণমূলের থেকে যদি আর কিছুটা ভোট শিফট হয় বিজেপিতে, তাহলে বিজেপি যে একটা রীতিমতন আতঙ্কিত করতে পারে তৃণমূল শিবিরকে, সেটা কিন্তু ইন্ডিকেশন বিভিন্ন নির্বাচনগুলোতে ক্রমশ ফুটে উঠছে। ফ্যান্টাস্টিক। আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কাউন্সিলরদের বিশেষ করে বলেছেন বাড়িতে বাড়িতে, আপনারা যেটাকে ডোর টু ডোর ক্যাম্পেইন বলতেন, সেইটা শুরু করে দিতে এবং লোককে গিয়ে বোঝাতে ইত্যাদি। একদিকে তৃণমূলে শুরু হয়ে গেছে, সম্ভবত 30শে নভেম্বর, জয়প্রকাশ দা ঠিক করে দেবেন যদি ভুল বলি, অমিত শাহ এখানে এসে শুরু করবেন ভিক্টোরিয়ার হাউসের সামনে থেকে। এছাড়া মোহন ভাগবত আসছেন, নরেন্দ্র মোদী নাকি আসতে পারেন। তৎপরতা শুরু হয়ে গেছে, বামেরা কোথায়? তৎপরতা শুরু হবে, এটা স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক দল তাদের তৎপরতা শুরু করবেন। বামেরাও আমরাও আমাদের অভ্যন্তরের মধ্যে যে আলোচনা, আমাদের সম্মেলন প্রক্রিয়া চলছে, সম্মেলন প্রক্রিয়ার ভিতর যে সাংগঠনিক প্রস্তুতি, তা নিয়ে আমরাও আলোচনা করছি। এখন এই কলকাতা মানে লন্ডন শহর, সেই শহর তার কতগুলো বৈশিষ্ট্য ধরা পড়েছে এই সময়কালের ভিতর। এক হচ্ছে যে গোটা পৃথিবীর ভিতর সবচাইতে বিকশিত গণতন্ত্র এই শহরের সবচাইতে উত্তর প্রান্তে সিঁথিতে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বামফ্রন্টের চেয়ারম্যান মিছিল করতে গিয়ে ইট খেয়েছেন, আপনারা টেলিভিশনে লাইভ দেখিয়েছিলেন। এই শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে গার্ডেন রিচে কলেজের নির্বাচনকে কেন্দ্র করে শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য একজন পুলিশ কর্মী, তাপস চ্যাটার্জি তার নাম, তিনি প্রাণ দিয়েছেন। পৃথিবীর ভিতর সবচাইতে নিরাপদ রাস্তা। রাজনৈতিক ভাবে তো এটা কমব্যাট করতে হবে। আমি বলছি যে গণতন্ত্রের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের উপর ছেড়ে দিলে পৃথিবীর ভিতর সবচাইতে নিরাপদ রাস্তা হিসাবে পার্ক স্ট্রিট ইতিমধ্যেই লিমকা বুক অফ রেকর্ডসে তার নাম উঠে গেছে। আপনি নিশ্চয়ই একজন বরিষ্ঠ সাংবাদিক হিসাবে এই তথ্য জানেন। এই শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে যাদবপুরে গণতন্ত্রের বদলে দলতন্ত্রের বদলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার যে প্রয়াস, সেই প্রয়াসের পরিণতিতে একজন পুলিশ কর্মী, তিনি খালি সিপিএম এর পার্টি অফিস ভাঙেননি, এবিপি আনন্দের ক্যামেরাও ভেঙেছেন, সেটাও আপনারা লাইভ দেখিয়েছেন। এবং এই শহরকে আপনি যদি গত 3.5 বছরে জাজমেন্ট করেন, তাহলে দেখবেন যে এই শহরে পানীয় জলের জন্য বামেরা একটা প্রকল্প করেছিল ধাপায়, শহরের পূর্ব প্রান্তে। সেই পানীয় জলের প্রকল্প বামফ্রন্ট আমলের কোনো পাপকে এই শহর বহন করবে না বলে, তার পুরোবর বহন করবে না বলে, সেই পানীয় জলের প্রকল্প, সেইটার কাজ আজ পর্যন্ত শেষ করা হয়নি। আপনি দেখেছেন যে এই শহরে
শহরকে আরো বেশি সুন্দর করবার জন্য, শহরকে আরো বেশি আসছি আমি বলছি, শহরকে আরো বেশি সুন্দর করবার জন্য গোটা শহরকে নীল সাদা রঙে সাজিয়ে দেওয়ার কাজ হয়েছে, এবং নীল সাদা বাড়িতে রং করলে ট্যাক্স ছাড় হয়ে যাবে, তাও ইতিমধ্যে আমার কাছে পরিষ্কার প্রশ্ন, আপনি এতগুলো বললেন, আমি মানলাম, আমি চুপ করে শুনলাম, আপনি শুধু এইটা বলুন যে এইটা নিয়ে তো আলোচনা হয় না। আপনারা আলোচনা করেন যে 1976 সালে আপনাদের পার্টির একটা পদক্ষেপ ঠিক ছিল না ভুল ছিল, জলন্ধর পার্টি কংগ্রেস, মানে আমি বলছি যে এই আপনি যে 6টা পয়েন্ট বললেন, এই 6টা নিয়ে তো আলোচনা হলো না। না, এই সমস্ত পয়েন্ট নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আলোচনা হচ্ছে। এখন সমস্যা হচ্ছে এইটা যে আমাদের যে মিডিয়া আছে, সেই মেইনস্ট্রিম মিডিয়ার একটা তৎপরতা এই রাজ্যের ক্ষেত্রে বাড়তি লক্ষণীয় হচ্ছে, যে তৃণমূল কমছে এবং বিজেপি বাড়ছে, এটাকে সমস্ত কমছে, সেটা মেইনস্ট্রিম মিডিয়া বলে না, পরিসংখ্যানও তাই বলছে। কাল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কাল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। তৃণমূল কমছে, বামেরা কমছে এবং বিজেপি বাড়ছে, এবং বিজেপি ভবিষ্যৎ, যা জয়প্রকাশ বাবু একটু আগে বললে, না নিশ্চয়ই দেখাবেন, সেইটাকে প্রতিষ্ঠিত করবার একটা আমরণ প্রয়াস চলছে। এটা হচ্ছে যে বামেরা কনফারেন্স প্লেনাম করছে, করুন। তৃণমূল সারদাকে সামলানোর বন্দোবস্ত করছেন, কে চোর নয় সেটা মুখ্যমন্ত্রী করছেন, করুন। আর বিজেপি মানুষের কাছে যাচ্ছে, যাবে। আর মানুষ বিজেপিকে নিয়ে আজকে দেখেছেন আসতে হচ্ছে পৌর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আজকে এই অমিত শাহ চৌর যে ওই 144 ধারা 144 তুলে নিয়েছে, মমতা ব্যানার্জিকে একটা 144 ধারা তোলার পর হয়নি, সংখ্যালঘু মানুষ আজকে এখানে মিটিং করে গেলে 84 করেছে। ওনাদের আপত্তি এইখানটাতে। ফাইন, আমি আবার একবার পড়ি। আমাদের লোককে নিয়ে করছে, আপনার লোককে নিয়ে করছে। আরে আমার লোককে নিয়েই করছি তো, আরে আমার লোককে নিয়েই তো করছি। আপনার আপত্তি কিসের? আরে আমারই তো বিজেপিরই তো লোক আছে। আবার আরেকবার পরিসংখ্যানে আসবো যে তৃণমূল কাউন্সিলররা যে কোন কোন ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন, সেটা কি মুখ্যমন্ত্রীর কাজ? লোকসভা নির্বাচনের ফলের নিরিখে শুধু তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী বিধায়করাই চিন্তিত নন, কপালে ভাঁজ পড়েছে শাসক দলের একাধিক কাউন্সিলরেরও। বড় চেয়ারম্যান থেকে কলকাতার রাজনীতিতে তৃণমূলের পরিচিত মুখ এমন অনেকেই কিন্তু লোকসভার ফলের নিরিখে নিজের ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন। 2014 লোকসভা নির্বাচনের কলকাতা পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী কলকাতা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় 70 নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে 2762 ভোটে পিছিয়ে। তৃণমূল কাউন্সিলর তথা 4 নম্বর বোর্ড চেয়ারম্যান স্মিতা বক্সিও 25 নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে পিছিয়ে, ব্যবধান 5310। লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা 6 নম্বর বোর্ড চেয়ারম্যান ইকবাল আহমেদ 62 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কাছে পিছিয়ে ছিলেন, ব্যবধান ছিল 4248। যদিও এরপর চৌরঙ্গী বিধানসভার উপনির্বাচনে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী 6000-এর বেশি ভোটে এগিয়ে যান। তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর তথা 8 নম্বর বোর্ড চেয়ারম্যান দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়ও লোকসভা ভোটের নিরিখে 86 নম্বর ওয়ার্ডে বিজেপির কাছে পিছিয়ে 1889 ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। 71 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা 9 নম্বর বোর্ড চেয়ারম্যান অনিল মুখোপাধ্যায়ও বিজেপির কাছে 179 ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। শুধু এই নয়, পরিসংখ্যান এও বলছে 2014 লোকসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার যে আসনগুলিতে তৃণমূল এগিয়ে রয়েছে তার মধ্যে 20টি ওয়ার্ডে তাদের ব্যবধান মাত্র 500 ভোট, 34টি ওয়ার্ডে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান 1000-এর বেশি নয়। তাই কলকাতা, যা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানেই দলের হেভিওয়েট কাউন্সিলরদের এই পিছিয়ে পড়া ও বিজেপির শক্তি বৃদ্ধি শাসকের চিন্তার বড়সড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এবিপি আনন্দ। বিশ্বনাথবাবু, আপনি একাধিক গবেষণার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এগিয়ে আনা, জানুয়ারি মাসে নির্বাচন করানো কতটা সম্ভব আইনত? 6 মাস আগে নির্বাচন করা যেতে পারে, মানে পুরো বোর্ড কাজ করবে, কিন্তু তার আগে 6 মাসে নির্বাচন করে আনতে করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সেখানে সমস্যার কথা বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয় যে একদল নির্বাচিত হয়ে আসলেন, আরেকজন কাজ করছেন, তাতে সংঘাত তৈরি হতে পারে, কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। সেটার থেকেও বড় একটা যে বিষয়, কলকাতা কর্পোরেশন তৈরি হওয়ার পর আজ পর্যন্ত ওয়ার্ডের বিন্যাস হয়নি। আমি আপনাকে নির্দিষ্ট করে বলছি, বিভিন্ন ওয়ার্ডের জনসংখ্যার মধ্যে এত তারতম্য আপনি কল্পনা করতে পারবেন না। ফাইন, আমি বুঝলাম, কিন্তু আমি বলছি যে এটা তো জানুয়ারি মাসের জায়গায় মে মাসে হলে বিন্যাসটা সম্পূর্ণ হয়ে যাবে, কাজটা এমন নয়। না, একেবারেই নয়।
মানে রাজ্য সরকার, আমি বলবো রাজ্য সরকার কিন্তু তফসিলি জাতি ও মহিলাদের যে সিটগুলো না, না, সেইগুলো কিন্তু এখনো ইয়ে করা হয়নি, সেগুলো হবে। আমি খুব না সিরিয়াস ফাইন, আমি আবার কামিং ব্যাক টু পয়েন্ট, জানুয়ারি মাসে সম্ভব না সম্ভব না? 141 না, প্রথমত নির্বাচন কমিশন কিন্তু আমি যতটুকু খোঁজ রাখি পরিকাঠামোগতভাবে পরিকাঠামোগত দিক থেকে একেবারে সম্রাট, কিন্তু নির্বাচন কমিশনের স্বাধিকার নিয়ে এখন মানে তার যে অটোনমি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। নেই, অটোনমি নেই, প্রশ্ন জায়গা থেকে ফাইন। যদি এগোয় কি প্রতিক্রিয়া হবে আপনাদের দলগতভাবে? মানুষ যখন কলকাতা পৌরসভার নির্বাচনে ভোট দেবেন তখন মানুষ কলকাতা পৌরসভার বিচার করবেন যে আগে বামপন্থীরা চালিয়েছে, শেষ 5 বছর তৃণমূল কংগ্রেস না, ভোট এগিয়ে না, এই ভোট এগিয়ে আসুক বা ভোট নির্দিষ্ট সময় হোক না কেন, মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, মানুষ যে বিষয়গুলোকে বিচার বিবেচনা করে সেই বিষয়গুলোকে বিচার বিবেচনা করে পৌরসভা নির্বাচনে ভোট দেবেন না। কলকাতা পৌরসভার যে কাজ, সেই কাজের তুলনামূলক আলোচনায় যখন বামপন্থীদের সময়ের সঙ্গে সময়ের এইখানে আমি কাউন্টার করতে আপনাকে বাধ্য হচ্ছি যে এই কথা আপনারা বামপন্থীরা যখন ক্ষমতায় ছিলেন তখনও বলেছেন, বারবার বলেছেন 2009 লোকসভা নির্বাচনের আগে যে সিঙ্গুর নন্দীগ্রাম কি করে লোকসভা নির্বাচনের ইস্যু হয়। অবশ্যই কেন হবে না, অবশ্যই হয়। সিঙ্গুরের আমি আপনাকে পুরনো ফুটেজ দেখিয়ে দেব, জাতীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যু, বর্তমানে নির্বাচন হচ্ছিল, বর্তমানে নির্বাচন হচ্ছিল, হাওড়া নির্বাচন হচ্ছিল, কিন্তু সবটা নয়। বর্তমানে হাওড়া নির্বাচন সবটা নয়, অবশ্যই আমি একবার সবটা বলছি না, ইভেন পঞ্চায়েত নির্বাচনে বলছিলেন আপনারা যে অভিজ্ঞতা নিয়ে মানুষ ভোট দিবে। আমি বলছি আগামী প্রধান বিবেচ্য দলটা হতেই হবে যে শাহরুখ খান এত হাজার টাকার সোনার চেন পাবেন, এইটা পৌরসভার কাজ কিনা, প্রধান বিবেচ্য দলটা হতেই হবে, প্রধান বিবেচ্য দলটা হতেই হবে যে পুরসভার পক্ষ থেকে পূজা প্যান্ডেলকে পুরস্কার দেওয়ার জন্য নিজেদের প্রধান বিবেচ্য এই আমার 4 জন গুরুত্বপূর্ণ অতিথি ঠিক কি বললেন এক নজর। ঘণ্টাখানেকের এই অনুষ্ঠানে এই পর্বে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। জাস্টিস গাঙ্গুলি, এই অনুষ্ঠান শুরু করার আগে গত বৃহস্পতিবার 30 তারিখ আপনি একটা বক্তব্য রেখেছেন, আমরা সেই বক্তব্যটা দর্শকদের দেখিয়ে শুরু করব আমাদের আলাপচারিতা। আমার মনে আছে জরুরি অবস্থার সময়ের কথা, কিন্তু জরুরি অবস্থাতেও এই ধরনের চাপা এবং চোরা সন্ত্রাস কিন্তু আমরা লক্ষ্য করিনি। সেখানে হয়তো রাজনৈতিক যারা বিপক্ষ ছিল, রাজনৈতিক যারা অন্য পক্ষের রাজনৈতিক দলের উপর কিছুটা নিশ্চয়ই কিছুটা চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আজকে যেটা হচ্ছে, আজকে সাধারণ মানুষ যতটা অসহায়, আমার স্মরণকালে সাধারণ মানুষ এতটা অসহায় কোনোদিন ছিলেন না পশ্চিমবঙ্গে অন্তত। জাস্টিস গাঙ্গুলি, এই একই দিন এবেলা কাগজে আপনি পোস্ট এডিট লিখেছেন, কোট আনকোট বলছি, রাজ্যের আকাশ জুড়ে সন্ত্রাসের কালো চাদর, শাসকের সন্ত্রাস। জরুরি অবস্থার উদাহরণ আপনি টেনেছেন। আপনি সেই মানুষ যিনি জরুরি অবস্থায়, আপনার ডিভিশন বেঞ্চ আফতাব আলম এবং আপনি জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার সুপ্রিম কোর্টের দ্বারা লঙ্ঘিত হয়েছে এরকম ঐতিহাসিক রায়ও দিয়েছিলেন। কেন আপনার মনে হচ্ছে যে বহু সমালোচিত জরুরি অবস্থার সঙ্গে রাজ্যের এখনকার অবস্থাকে তুলনা করা যায় এবং জরুরি অবস্থার থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? দেখুন, জরুরি অবস্থাকে আমি সমর্থন করছি না আদৌ, কিন্তু জরুরি অবস্থা জারি করার আগেও একটা সাংবিধানিক প্রক্রিয়া ছিল। সংবিধানের 352 ধারায় জরুরি অবস্থা জারি করার কথা বলা আছে। সুতরাং জরুরি অবস্থা জারি করার সময় একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ছিল, একটা রাজ্য, একটা কেন্দ্রীয় সরকার সেটাকে ভেতর দিয়ে গেছে। জরুরি অবস্থা করা ঠিক ছিল কিনা সেভাবে আমি কোনো প্রশ্ন বলছি না, সবাই বলেছেন ঠিক ছিল না, জনাদেশ ছিল তার বিরুদ্ধে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে তো পশ্চিমবঙ্গ সরকারের জরুরি অবস্থা জারি করার কোনো সাংবিধানিক ক্ষমতাই নেই। পশ্চিমবঙ্গ সরকার, যে কোনো সরকারই যখন ক্ষমতায় আসেন তখন তাদের প্রধান একটা অঙ্গীকার করতে হয় যে গণতন্ত্র রক্ষা করব, কারণ গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মূল স্তম্ভ। কোথায় আপনার মনে হচ্ছে প্রত্যেকে গণতন্ত্রের নামে শপথ নিয়ে সরকার চালাতে হয়? এবং আমার মনে আছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলেন তিনি বললেন যে আগের জমানায় দলতন্ত্র চলছিল, আমরা দলতন্ত্র করব না, আমরা গণতন্ত্রের পথে যাব।
কিন্তু বাস্তব অভিজ্ঞতা সে কথা বলে না। প্রথমেই তিনি বললেন যে পাঠাগারে যারা বিভিন্ন খবরের কাগজ পড়ে, সেই খবরের কাগজ কে কি খবরের কাগজ পড়বেন সেটা তিনি ঠিক করে দেবেন। এটা মানুষের মৌলিক অধিকারের উপর সরকারি পাঠাগারে কি কাগজ কে কি কাগজ পড়বে ঠিক করে দেবে। সবথেকে লার্জলি সার্কুলেটেড কাগজগুলোকে বাদ দিলেন। এটা একটা মানুষের অধিকারের উপর একটা চরম হস্তক্ষেপ। তবে তিনি বলতে থাকলেন আপনি আপনারা এই চ্যানেল দেখবেন না, এই চ্যানেল শুনবেন না ইত্যাদি, এই ধরনের ফতোয়া। তারপরে ধরুন আপনার যেটা শুরু হলো, আমি অম্বিকেশ দিয়ে শুরু করছি, আরও অনেক ঘটনা ঘটেছে অম্বিকেশের ওপর। অম্বিকেশ কী করেছিল? অম্বিকেশ তো একটা সাধারণ, আপনারা সবাই সোনার কেল্লা দেখেছেন, একটা শিশুদের জন্য চলচ্চিত্র, অত্যন্ত জনপ্রিয়। সেইটার যে স্টোরি লাইন, সেইটার যে কাহিনী, সেইটার উপর ভিত্তি করে তাও নিজে নির্মাণ করেন, ফরওয়ার্ড করেছিলেন আজকে হোয়াটসঅ্যাপ বা ইমেলে সব সময় এটা ফরওয়ার্ড করেছিলেন। একটা তার মধ্যে একটা সুন্দর মানে রসে হাস্যরসের ব্যাপার ছিল, কোনো বিভ্রান্তিমূলক ব্যাপার ছিল না। সেই থেকে কি হলো, তার উদ্বুদ্ধ পরিস্থিতি কি হলো। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আমি একটু তারিখ হিসেবে আসি আপনার, আমি যদি স্মৃতি তঞ্চকতা না করে 13ই আগস্ট অম্বিকেশ মহাপাত্রর আপনি রায়টা দিয়েছিলেন। ঠিকই বলছেন। 14ই আগস্ট পরের দিন বিধানসভায় আপনার নাম না করে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আপনি নিজের এখতিয়ার জানেন না এবং রাষ্ট্রপতি ভাবছেন নিজেকে ইত্যাদি, এই জাতীয় কথাবার্তা তিনি শুরু করলেন। উনি তো এনেছিলেন, আপনাকে শুরু করলেন যে একজন ভালো লোককে এনেছি, যে এমন লোক সে নিজের এখতিয়ার সম্বন্ধে কোনো ধারণা নেই, কতদূর যেতে পারে জানে না, মনে করছে নিজে দেশের রাষ্ট্রপতি। এই ধরনের মুক্তি শুধু এইটা দিয়ে শুরু হয়, এটা দিয়ে শেষ হয়নি। ধরুন আমি আমার কথা বাদ দিচ্ছি, আজকে সাধারণ মানুষের দেখুন না, আজকে হরিমোহন ঘোষ কলেজে কি হলো আপনার মনে আছে? হ্যাঁ, সেখানে সাধারণ পুলিশ কর্মী, সাধারণ একটা কলেজ নির্বাচনকে নিয়ে একজন পুলিশ গুলিবিদ্ধ হলো। সেই নিয়ে তখনকার দিনের যিনি পুলিশ কমিশনার পশ্চানন্দ সাহেব, তিনি একটা স্টেপ নিলেন, সঙ্গে সঙ্গে তাকে বদলি, তিনি পুলিশ কমিশনার। আপনাকে বলে রাখি এই পুরো ঘটনাটা কিন্তু হয়েছিল, মানে আসল ঘটনাটা জানা গেল আমরা ফুটেজ দেখানোর পর, তার আগে অবধি সম্পূর্ণ আরেকজন কংগ্রেস আশ্রিত গুন্ডার কথা বলা হচ্ছিল যে সে করেছিল, এবং তদানীন্তন এক মন্ত্রী যে যারা দুষ্কৃতী তাদের মানে প্রোটেকশন দিচ্ছিলেন। এই চলছে আজ একের পর এক ঘটনা। আপনি ধরুন মনীন্দ্রচন্দ্র কলেজের যিনি অধ্যক্ষ, তিনি কোনো রকমের কোর্টের আশ্রয় নিয়ে তার চালাচ্ছেন। একটা ঘটনা নয়, বেশিরভাগ সময় তো মানুষ কোর্টে যেতে পারে না। ঠিকই। আজকে একজন লোক বলছেন যে আমি মানে বিরোধীদের ঘরবাড়ি জ্বালিয়ে দাও, পুলিশকে বোমা মারো। মুখ্যমন্ত্রী বলছেন তিনি খুব ভালো সংগঠক, তাকে আমি সমস্ত ব্যাপার দিয়ে রক্ষা করব। এবং কোর্টে যাওয়া খুব শক্ত ব্যাপার। কোর্টে অনেকগুলো মামলা চলছে, কোর্টের ব্যাপার নিয়ে কিছু বলছি না, কিন্তু কোর্টে গেলে সময় সাপেক্ষ, একদম খরচ সাপেক্ষ, এবং কোর্টের বিভিন্ন এবং সরকারের পক্ষে এখান থেকে কথায় কথায় সুপ্রিম কোর্ট যেতে পারে, সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। ঠিকই। কোর্টে সবসময় তো আপনার, কিন্তু এইখানে আপনার আফসোস হয় না যে আপনার সময় আপনি পশ্চিমবঙ্গের মানুষকে চেনালেন যে মানবাধিকার কমিশন বলে একটা সাংবিধানিক সংস্থা আছে এবং প্রয়োজন হলে তারা শাসক দল হতে পারে, পুলিশ প্রশাসন হতে পারে, তার বিরুদ্ধেও সাধারণ মানুষের পক্ষে গিয়ে রায় দেয়া যায়। কিন্তু এখন আজকের আপনাকে জানাই যে রাজ্য মানবাধিকার কমিশনে শুধু যে অভিযোগের সংখ্যা কমেছে তা নয়, জাতীয় মানবাধিকার কমিশনে মানুষ যাচ্ছেন, রাজ্য মানবাধিকার কমিশনে যাচ্ছেন না, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। খুব দুঃখের, তার উপস্থিতিও কোথাও আমরা টের পাচ্ছি না। খুব দুঃখের কথা। আমি যখন মানবাধিকার কমিশনে ছিলাম, যখন মানবাধিকার কমিশন এটা একটা, অনেকে বলেন এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক নয়, এটা একটা পার্লামেন্টারি ল, মানে পার্লামেন্ট আমাদের দেশের একটা আইন করেছেন। সেই আইন 1993 সালের যে আইন, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট, তার আন্ডারে প্রতিষ্ঠিত একটা সংস্থান। এখানে ন্যাশনাল কমিশন আছে, স্টেট কমিশন আছে, এবং এই আইনের 12 ধারায় বলা আছে যে কিভাবে এইসব কমিশন সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা করবে। এবং আমি দেখলাম যে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা যদি না করতে পারি, তাহলে এখানে বসে বসে মাইনে নিয়ে আর ধরা চুড়ে পড়ে বসে থেকে তো কোনো লাভ নেই। সুতরাং যে সমস্ত কমপ্লেনগুলো আসতো, আমাদের একটা সিস্টেম ছিল, আমি তো একা করিনি, একা কিছু করা যায় না। আমাদের দুজন মাননীয় সদস্য ছিলেন, তারা আমাদের খুব খুব মানে ভালোভাবে তারা অনেক কাজ করেছেন।
তাদের সঙ্গে সবার সঙ্গে মিলেই কাজ করতাম। আমাদের অফিসটা খুব ভালো ছিল। একটা যে কোনো কমপ্লেন যদি আসতো তাহলে আমাদের একটা স্ক্রিনিং ব্যবস্থা ছিল, সেখানে সেগুলো কমপ্লেনগুলো পড়ে তার একটা নোট দিত, নোট দিয়ে আমাদের কাছে পাঠাতো, হয় আমি কিংবা অন্যান্য দুজন সদস্য। আমরা আবার দেখতাম, দেখে সেই নোটের সঙ্গে যে একমত হতাম আমরা সঙ্গে সঙ্গে সেটা এন্ডোর্স করে আমাদের অফিসে পাঠাতাম। তারপর সেইটার উপর নোটিশ যেত। সেই নোটিশ যখন যেত তখন যারা অভিযোগকারী বা অভিযোগকারিণী তারা একদিকে থাকতো, যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা থাকতো, সরকার পক্ষের পুলিশ থাকতো, বিভিন্ন আধিকারিক থাকতো, সবাইকে শুনতাম, তাদের সাক্ষী নিতাম, তারপর আমরা আমাদের একটা নির্দেশ দিতাম। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আপনি যতদিন ছিলেন শেষের দিকে, যখন নতুন একজন, যেটা নিয়েও বিতর্ক হয়েছিল, সংবাদ মাধ্যমেও প্রচুর হয়েছে, যে প্রাক্তন এবং সদ্য প্রাক্তন হওয়া পুলিশ কর্তাকে মানবাধিকার কমিশনে বসানো উচিত নয়, যারা এটার পক্ষে নন তারা এই যুক্তি দেন যে দেখুন 15 বছর আগেকার বা ইভেন 5 বছর আগেকার কেস তো আপনাদের কাছে আসবে না, আসবে হচ্ছে খুব সাম্প্রতিক অতীতের ঘটনা, যেখানে হয়তো সেই পুলিশ অফিসার তিনি আইজি হতে পারেন, ডিজি হতে পারেন, তিনি তখন দায়িত্বে। তো এক্স এর বিরুদ্ধে অভিযোগ বা এক্স যখন ক্ষমতায় পদে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ, কি করে এক্স নিজে বিচার করবেন? না, এটা একটা কনফ্লিক্ট দেখা গিয়েছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা মামলা হয়। সুপ্রিম কোর্টের মামলায় মানে মেজরিটি রায় দেন যে পুলিশ কর্তাকে করা যায়, কিন্তু সম্প্রতি অতীতে যিনি রিটায়ার করেছেন তাকে করা যায় কিনা সে প্রশ্ন সুপ্রিম কোর্টে ওঠেনি। ওনার নিয়োগ নিয়ে মামলা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম মামলা থাকলেও যখন হাইকোর্ট কোনো আপনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেননি আপনি কাজ করুন, কারণ আমি চেয়েছিলাম কমিশনটা যে চলে। কিন্তু শেষের দিকে কাজের পরিবেশ ছিল না, সেটা বলতে খুব আমি বাধ্য হচ্ছি। অনেক সময় দেখা গেছে আমার সামনে তিনি বসে একটা ব্যাপারে এগ্রি করলেন, পরের দিন খবরের কাগজ দেখলাম তিনি এগ্রি করেননি। এরকম ঘটনাও ঘটেছে। তো তার কিছুদিন বাদে তো আমার চলে আসতে হলো, সেটা তো অন্য কথা। কিন্তু কাজের পরিবেশ আগেকার যেরকম ছিল সেরকম ছিল না। এবং আমি যদি আজকে থাকতামও তাহলে আমারও কাজ করতে আমি নিশ্চয়ই চেষ্টা করতাম, তো আমার কাজের ব্যাপারে বাধা পেতাম, এ বিষয়ে আমি নিশ্চিন্ত। জাস্টিস গাঙ্গুলি, আপনি 2010-এ সেই বিচারপতি যিনি তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন এবং এফআইআর এর ওপর প্রভাব খাটানোর জন্য আপনি 10 লক্ষ টাকা জরিমানা করেছিলেন মহারাষ্ট্র সরকারকে তৎকালীন। তো আজকে আপনি যখন শোনেন যে এফআইআর শুধু প্রভাব খাটানোটা তেমন না, আসল এফআইআর ছিঁড়ে ফেলে থানায় বসে সাদা কাগজে সই করানো হচ্ছে এবং নকল এফআইআর তৈরি হচ্ছে, আপনার মনে হয় না যে আপনি আজ মানবাধিকার কমিশনের পদে থাকলে অনেক অবহেলিত, অনেক শিলাদিত্য, অম্বিকেশ, টুম্পা মৌসুমীরা সুবিচার পেত? দেখুন, এইসব কারণেই তো আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে যাচ্ছি এবং পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর। বিলাস রাও দেশমুখ যেটা করেছিলেন সেটা তো আপনারা জানেন, সেটা তো একটা রিপোর্টেড জাজমেন্ট। উনি বলেছিলেন যে কোনো এফআইআর মানে যারা মানি লেন্ডার তাদের বিরুদ্ধে হবে না যতক্ষণ না সেই এফআইআরটা অন্যভাবে এন্ডোর্সড হচ্ছে। সুতরাং তিনি রুল অফ লকে নস্যাৎ করেছিলেন। তো এখানে তো এফআইআর নেওয়াই হচ্ছে না। আমি তো জানি অনেক সময় এফআইআর যে করতে যায়, যে অভিযোগ করতে যায়, তাকে ধমক দিয়ে বলা হয় তুমি যদি অভিযোগ তুলে না নাও, অভিযোগ আমাদের মতো না লেখো, আমরা একটা কেস দিয়ে তোমাকে এখনই হাজতে ভরে দেবো। সাধারণ মানুষের অসহায় অবস্থা এতটা তো আগে ছিল না। বামফ্রন্ট আমলেও কিছুটা পুলিশি জোর জুলুম ছিল, কিন্তু আজকের দিনে যেটা হচ্ছে সেটা তো তখনকার দিনেও ছিল না। মানে ধরুন ভাঙড়ে রমেশ বাবুর পরিবার এখনো তারা অভিযোগ করতে পারেনি, তারা ঘুরে বেড়াচ্ছে, প্রাণ ভয় লুকিয়ে আছে। তাদের কি হলো, ধরুন আপনার এখানে 144 ধারা জারি করলেন। 144 ধারা জারি করার প্রধান শর্ত হচ্ছে এটা করতে হবে পাবলিক ইন্টারেস্টে, মানে একটা থাকবে একটা সাধারণের স্বার্থে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতীরা মাস্কট পরে গ্রামের লোকেদের কার সম্পত্তি লুট করছে, কোথায় মহিলাদের উপর অত্যাচার করছে, কোথায় মারাও গেছে গুলিতে, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় নেবে না। এবং তাদের কথা যখন কেউ শুনতে আসছেন, কারা শুনতে আসছেন, অধীর চৌধুরী গেছিলেন, বিজেপির কিছু লোক গেছিলেন, তারা তো ত্রাণ নিয়ে তারা তো রাইট করতে যাচ্ছেন না,
সেখানে 144 ধারা কি করে লাগু হয় আমি তো জানি না। তাদের ঢুকতে দিচ্ছে না 144 ধারা, বলে আমরা 2 জনে যাব 3 জনে যাব তাও দেবো না। তার মানে কি আমরা সন্ত্রাস করব? যারা সন্ত্রাস কবলিত মানুষ তারা পুলিশের কাছে যেতে পারবে না, তারা কোনো এফআইআর করতে পারবে না, এবং তাদের কাছে বাইরের কোনো লোক যারা সমস্ত রিকগনাইজ রাজনৈতিক দলের লোক তারা গিয়েও জানতে পারবে না তাদের কি অবস্থা। আর একটু রিওয়াইন্ড করে দিন, ধরুন ঘটনাটা পুলিশ বাহিনী গ্রামের বাইরে দাঁড়িয়ে আছে, সেখানে সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকলো, 3 জন মানুষকে আমরা হারালাম, পুলিশ অ্যাক্ট করলে 1 জন মানুষের মৃত্যু হতো না? হয় না তো, তো পুলিশ তো অ্যাক্ট করছে না। শুধু এটাকেই তো আমি বলছি, এটার পরেই তো আমরা 30 তারিখে এটা করলাম যে একটা কিছু করতে হবে, একটা প্রতিবাদ। এটা আমাদের একটা অদলীয় মঞ্চ। আচ্ছা, এটা অদলীয় মঞ্চ। এখানে আমরা বলেছি 14 তারিখে এই মঞ্চের আমরা একটা মিছিল করব। আমরা করব 14ই নভেম্বর। এটা হবে আপনার তারিখ এখান থেকে, ওই যে জায়গাটার নাম কি, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে 2টোর সময় জমায়েত হয়ে 3টের সময় মিছিল করে যাবে ওরা রানী রাসমণির ওখানে। আচ্ছা, এখানে আমরা বলছি দলে দলে মানুষ আসুক, কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে বা প্ল্যাকার্ড নিয়ে নয়। তারা রাজনৈতিক দলের সভ্য হতে পারেন, তারা রাজনৈতিক দলের মতবাদে বিশ্বাস করতে পারেন, তারা আসুন। এই আমাদের বিশিষ্টরা, বিদ্বজ্জনেরা, তাদের কাউকে ডাকবেন? আমাদের সঙ্গে তো কিছু তো বিশিষ্ট বিদ্বজ্জনেরা আছে, আপনাকে বলতে আমার বাধা নেই। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি বলেছেন এই প্রচেষ্টাকে তিনি স্বাগত জানিয়েছেন, তিনি এর প্রতি তার মানে তার মেসেজ দিয়েছেন। তিনি আসতে পারছেন না, শরীরটা তার খারাপ। একটা জিনিস বলুন, যে শাসকের বিরুদ্ধে আপনার রায় গেছে, এই ঘটনা তো এই সম্প্রতি 2-3 বছর শুধু না, তার আগেও গেছে। সব থেকে আলোচিত আমি 2টো ঘটনা দর্শকদের আরেকবার মনে করিয়ে দিই, যে নেতাইতে যখন বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিল, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে বামফ্রন্ট সরকার সুপ্রিম কোর্টে গেল, সেই স্পেশাল রিট পিটিশন আপনি খারিজ করে দিলেন, 1 নম্বর। 2 নম্বর আরেকটা আসি, অমিতাভ লালা মাননীয় বিচারপতি, তাকে নিয়ে যে মামলা বিমান বসুর আদালত অবমাননা করেছেন কিনা, তার যে ঐতিহাসিক এবং বহু চর্চিত যে রায় 3 দিনের জেল, তো সেই রায়ও আপনার দেয়া, মানে আমি বলছি শাসকের বিরুদ্ধে আপনার রায় গেছে, এটা তো নতুন নয়। তাহলে এই অভিজ্ঞতাগুলো কি আপনার আগে হয়নি? এখন শাসকের রং দেখে তো আমি রায় দিই না। আমি যেটা মনে, সেটা সব বিচারপতিই করা উচিত। একটা যে কোনো মামলার কতগুলো ঘটনা থাকে, যেগুলো ফ্যাক্ট, সেগুলো দেখতে হয়, যে আইনটা সেটা সেখানে প্রযোজ্য করতে হয়, তখন বোঝা যায় রায়টা কোন দিকে যাবে। যেরকম নিতাইয়ের ঘটনা নিয়ে পরে বুদ্ধদেববাবু নিজে স্বীকার করেছেন তাদের ভুল হয়েছিল। আমাদের রায়টা, আমি বলছি না আমাদের রায় সবসময় আমার রায় নির্ভুল, কিন্তু এটা যে সেই সময় সিবিআই এনকোয়ারিটা চালানো যে আদালতের পক্ষে ঠিক পদক্ষেপ হয়েছিল, সেটা বোধহয় ওনারাই স্বীকার করছেন। কিন্তু একটা রায় দিলে আমি ভালো লোক, আর একটা রায় দিলে আমি খারাপ লোক, সেটা তো হতে পারে না। আমি ভালো লোক খারাপ লোক সে প্রশ্নে যাচ্ছি না। যখন রায় দেয় বিচারপতি, তখন বুঝতে হয় যে সে নিরপেক্ষ, সে কোন সরকারের আছেন ক্ষমতায়, কে মুখ্যমন্ত্রী আছেন, সেটা তো দেখা যায় না, দেখলে তো রায় দেওয়া যায় না, তো বিচার করা যায় না। কিন্তু এই যে একের পর এক আপনার ক্যারিয়ারে 2G মামলার রায়, 122টা কোম্পানির লাইসেন্স আপনি বাতিল করে দেন আপনার এবং বিচারপতি GS সিংভির ডিভিশন বেঞ্চ, বা ধরুন গ্রেটার নয়ডা ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে আপনার রায়, এখানে তো আপনি মানে বিগ অ্যান্ড মাইটিদের কথায় কথায় আপনার রায়তে তারা তাদের ব্যবসায়িক স্বার্থ অব্দি ধাক্কা খেয়েছে। ধরুন আপনার 2Gর ঘটনাটা কি জানেন তো নিশ্চয়ই আপনারা? অবশ্যই। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এভাবে কোনো একটা 2G স্পেকট্রাম, সেখানে একটা যারা লাইসেন্সের জন্য করবেন, দরখাস্ত করবেন, তাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার দরকার, অনেক কিছু জানা দরকার। এটা তো সিনেমা শো নয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অনেকে বলেন যে এইভাবে পরপর ক্ষমতাশালীরা, সেটা কেন্দ্রে হতে পারে, রাজ্যে হতে পারে, তারা আপনার প্রতি অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ হওয়ায় আপনাকে কার্যত মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে হয়েছে। দেখুন, এর জন্য আমি লজ্জিত নই। আমি যেটা রায় দিয়েছি, আমার মনে হয়েছে আমার যে বিবেক অনুযায়ী, আইন অনুযায়ী আমি যেটা মনে হচ্ছে ঠিক সেটা করেছি। তাদের যদি কেউ অসন্তুষ্ট হন, তার জন্য আমি এটা আমার দুর্ভাগ্য বলতে পারে, কিন্তু আশা করি কিছু সাধারণ মানুষ আমার রায় কথা ভেবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পেয়েছেন। আমি একবার দর্শকদের দেখাবো, অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরী বা মৌসুমীরা জাস্টিস গাঙ্গুলি সম্পর্কে আজকের দিনে, এই 2014 আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী ভাবছে। আমার এই বিষয়টা যখন স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্য মানবাধিকার কমিশন নিয়ে
পুলিশদের ডেকে জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দি নিয়ে যে রিপোর্ট তৈরি করেছে এবং সুপারিশ করেছে রাজ্য সরকারের কাছে, তার ফলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক কুমার গাঙ্গুলি তার সিদ্ধাঁড়া সোজা রেখে দেশের আইন নিয়ম নিষ্ঠা মেনে যা করার উচিত সেটা তিনি করেছেন। এটা সাধারণভাবে শুধু আমি নয়, রাজ্যের সমস্ত মানুষের, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে কিন্তু তিনি শ্রদ্ধা আদায় করে নিয়েছেন। আমরা যখন কামদুনি থেকে মাননীয় অশোক গাঙ্গুলির কাছে গিয়েছিলাম, প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম যে একজন বড় ব্যক্তি, ওনার সামনে গিয়ে আমরা কি বলবো, কিন্তু ওনার সাথে যখন সমস্ত কামদুনির ঘটনাটা খুলে বলেছিলাম, আমাদের কথা শুনে আমি তো খুব কান্না করে ওনার সাথে কথা বলেছিলাম। আমাদের কথা শুনে ওনার চোখ দিয়ে জল এসে গিয়েছিল, এমনকি উনি চোখে পাতা ফেললে ওনার চোখ দিয়ে জল পড়ে যাবে, এরকম একটা অবস্থায় উনি ছিলেন। ওনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছিল, মনে হয়েছিল না একজন ভালো মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি। আমাকে দেখে আমাকে অনেক কিছু বলেছে, অনেক সাহায্য করেছে, উনি ওনার নিজের পার্সোনাল সাহায্য করেছেন এবং আমাকে অনেক আশ্বাস দিয়েছে যে তুমি ঘাবড়াবে না, তুমি ভয় করবে না, আমরা আছি। জাস্টিস গাঙ্গুলি, অম্বিকের, শিলাদিত্য বা মৌসুমীদের তালিকা তো দীর্ঘতর হচ্ছে, যারা আর্থিক সঙ্গতি নেই আদালতে মাসের পর মাস মামলা লড়ার, দীর্ঘায়িত প্রক্রিয়াকে সঙ্গে থাকার। কি পরামর্শ দেবেন আপনি তাদের এই মুহূর্তে যারা রাষ্ট্রশক্তি বা পুলিশ প্রশাসনের দ্বারা অত্যাচারিত? একটাই পরামর্শ, যে অন্যায়টাকে বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো খুব শক্ত কাজ। আমি আমার জীবনে, আমি ব্যক্তিগত কথা বলতে চাই না, বিচারপতি হিসেবে যখন চেষ্টা করেছি অনেক জায়গায় বাধা পেয়েছি, কিছু কিছু জায়গায় তার জন্য মূল্যও দিতে হয়েছে, কিন্তু তাই বলে তো আমি ছেড়ে দিই না, আজও ছেড়ে দিচ্ছি না। আজকে দেখুন আমাকে অনেকে বলেন আপনি বিচারপতি হয়ে এসব কি করছেন, এই সবার সঙ্গে এসব করছেন, এটা কি আপনার কাজ? আমি বলি দেখুন, আমার মনে করি এটা আমার কাজ, কেননা আজকে বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে, আইনের শাসন প্রায় লুপ্তপ্রায়, সংবিধান যেটাকে আমি সারা জীবন মেনে এসেছি, সংবিধানের কথা কেউ মানে না, কেউ শোনে না। মানুষের বিবেককে জাগানো, মানুষকে একত্রিত করা, সেই সংবিধানকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করাটাই তো আমার কর্তব্য, সেটাই চেষ্টা করছি। আপনি জানেন বোধহয় একজন খুব বিখ্যাত বিচারপতি ছিলেন অ্যালবি স্যাক্স, তিনি সুপ্রিম কোর্ট অফ আপনার সাউথ আফ্রিকার বিচারপতি। তিনি এই বর্ণবিদ্বেষীর সঙ্গে সময় লড়াই করতে গিয়ে বোমায় তার হাত উড়ে যায়, কিন্তু বিচারপতি হিসেবে তিনি পিছিয়ে আসেননি। আমার সেটা হয়নি, কিন্তু আমি চেষ্টা করছি। হয়তো অনেকের আমাকে এটা পছন্দ করছে না, আমি তাদেরকে বলতে চাই যে যেখানে যে অবস্থাতেই আসেন তারা যেন এগিয়ে আসেন। সাধারণ মানুষকে আপনারা একটুখানি আশ্বাস দিন যে আমরা আছি, আমরা চেষ্টা করব, তোমরা একেবারে নিঃসহায় নও, তোমরা একলা নও। আপনার এই ফোরাম এই অবহেলিত মানুষগুলোকে আইনি সাহায্য বা আইনি পরামর্শ দেবে? চেষ্টা করবে, এটা এখন সবে শুরু হয়েছে, আমরা চেষ্টা করব যাতে এদের কিছু, আমার কাছে অলরেডি এসছেন কিছু লোক, ওই মকড়ার কিছু লোক তারা এসছেন, আমি তাদের বলি যে এখানে কিছু হবে না, বলছেন এখানে কিছু হবে না, তোমরা মানে যে তাদের ন্যাশনাল যে আমরা কোথায় যাব, কি করবো, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তোমরা এটা লিখে আনো, আমি দেখে দেবো যতটা সম্ভব। তোমরা যদি এফআইআর না নেয় 156(3) করো, এভাবে বলছি। এটা সবাইকে এটা চেষ্টা বলছি আমি, যারা আমার সঙ্গে অনেক অধ্যাপকরা আছেন, চিন্তাবিদরা আছেন, আপনি দেখেছেন তো কারা কারা এসছেন, তারা প্রত্যেকেই গণ্যমান্য ব্যক্তি, পূজনীয় ব্যক্তি। আমি তার প্রত্যেককে আহ্বান করছি যেন তারা আসেন 14 তারিখে। জাস্টিস গাঙ্গুলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষে একটা কথা বলবো? অবশ্যই, নিশ্চয়ই। আপনি বললেন না আপনারা কেন আসছেন, এই আমার রবীন্দ্রনাথের একটা লাইন, কবিতার কয়টা লাইন আবৃত্তি করবো, খুব ভালো লাগে। এই বর্তমান প্রসঙ্গে এটা একটু প্রাসঙ্গিক। জন্মদিন কবিতায় তার লেখা, শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে ওঠে বাজি, তবু যেন হেসে যায় যেমন হেসেছি বারে বারে, পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দৈন্যের অত্যাচারে, সজ্জিতের রূপের বিদ্রূপে, মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অবদেবতা বর্বর মুখবিকারে, তারে হাস্য হেনে যাব বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে, অকস্মাৎ হবে লোভ দুষ্ট স্বপনের, নাট্যের কবর রূপে শুধু রবে ভস্য রাশি, দগ্ধ শেষ মশালের আর অদৃশ্যের অট্টহাসি, বলে যাব দ্রুতচ্ছলে
দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কভু ইতিবৃত্তে শাশ্বত অধ্যায়। রবীন্দ্রের এই কটা পংক্তির মধ্যে আমি অনেক আশার বাণী খুঁজে পাই। একেবারেই। জাস্টিস গাঙ্গুলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ঘণ্টাখানেকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী বুধবার রাত 8টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন।